हमें पूछो क्या होता बिना दिल के जाना बहुत आई मगर इस बार তাহলে কি ইকরাকে আসলে আলভির ভাই খুন করেছে? আলভির ভাইকে গ্রেফতার করার পর পুলিশের হাতে এলো এমন এক চাঞ্চল্যকর তথ্য যা পুরো তদন্তের মোড় ঘুরিয়ে দিয়েছে। জানা গেছে আলভির ভাইয়ের মোবাইল থেকে এমন একটি ভিডিও উদ্ধার করা হয়েছে যা দেখে তদন্তকারী কর্মকর্তারাও হতভম্ব হয়ে গেছেন। ভিডিওটিতে দেখা যায় আলভির ভাই ইকরার হাত বাঁধা অবস্থায় তা খুলে দিচ্ছেন। এর মানে কি এই দাঁড়ায় যে ইকরাকে প্রথমে নির্মমভাবে হত্যা করা হয়েছে এবং তারপর সেটাকে আত্মহত্যা হিসেবে সাজানোর চেষ্টা করা হয়েছে? আজ আমরা জানব এই লোমহর্ষক ঘটনার পেছনের আসল সত্যিটা। দর্শক, ইকরার মৃত্যু নিয়ে শুরু থেকেই ইকরার পরিবার দাবি করে আসছিল যে এটি কোনো আত্মহত্যা নয়, বরং পরিকল্পিত একটি হত্যাকাণ্ড। এবার যেন সেই অভিযোগেরই শক্ত প্রমাণ মিলেছে। পুলিশ যখন আলভির ভাইকে সন্দেহভাজন হিসেবে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ শুরু করে, তখন তার মোবাইল ফোনটি চেক করা হয়, আর সেই ফোন থেকেই উদ্ধার হয় এই ভয়ঙ্কর ভিডিওটি। ভিডিওটিতে স্পষ্ট দেখা যাচ্ছে যে ইকরার হাত দড়ি দিয়ে বাঁধা ছিল এবং আলভির ভাই সেই বাঁধন খুলে দিচ্ছেন। তদন্তকারীদের ধারণা ইকরাকে জোরপূর্বক আটকে রেখে হত্যা করা হয়েছিল এবং পরে পুরো ঘটনাটিকে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার জন্যেই তার হাত খুলে দেওয়া হয়, যাতে পুলিশের মনে কোনো সন্দেহ না জাগে। এই ভিডিওটি সামনে আসার পর ইকরার পরিবার এবং সাধারণ মানুষের মনে ক্ষোভ আরও বেড়ে গেছে। তারা প্রশ্ন তুলছেন, আলভি কি তবে তার ভাইকে দিয়ে এই জঘন্য কাজ করিয়েছেন? তিথির সাথে নিজের সম্পর্ক টিকিয়ে রাখতেই কি ইকরাকে এভাবে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করা হয়েছিল? এই চাঞ্চল্যকর ভিডিওটি উদ্ধারের পর পুলিশ এবং ফরেনসিক বিশেষজ্ঞরা পুরো ঘটনাটি নতুন করে খতিয়ে দেখছেন। তো আর কথা না বাড়িয়ে চলুন এই ভিডিও এবং পুরো তদন্তের অগ্রগতি নিয়ে পুলিশ ও গবেষকরা ঠিক কি বলল এবার সেটাই শুনে নেওয়া যাক। ভাইয়া ভাবি আমরা তিনজন একসাথে বেড়ে উঠছে আর কি। আপনারা সবাই জানেন ভাইয়া ভাবির বিয়েটা অনেক আর্লি এজে হয়েছে। অভিযোগের বিষয়টা আমি যদি কথা বলতে চাই, আসলে টু বি ভেরি অনেস্ট, মিডিয়ার জিনিসপত্র নিয়ে আমি পার্টিকুলারলি কোনো কিছুটা কখনো মাথা ঘামাই না, টু বি ভেরি অনেস্ট। এই বিষয়গুলো, এই অভিযোগের বিষয়গুলো, ভাইয়া দেশে আসতেছে ইনশাল্লাহ, ভাইয়ার সাথে আপনারা কথা বলবেন। আই গেস আপনারা ক্লিয়ার একটা ভিশন পাবেন। এখানে এক একজনের মুখ থেকে এক কথা শুনলে না জিনিসটা মানে জগাখিচুড়ি হয়ে যাচ্ছে আর কি। আমি, আমার ফ্যামিলি, আমরা সবাই অনেক দুঃখিত, টু বি ভেরি অনেস্ট, বিকজ জিনিসটা খুবই আনএক্সপেক্টেড ছিল। আর ভাবি ওয়াজ লাইক এ সেকেন্ড মাদার টু মি। আমার অসুস্থতার সময়, আমার ক্যান্সার ছিল যখন, ভাবি আমার জন্য যতটুকু করছে, এটা ইট ওয়াজ লাইক সেকেন্ড টু নান। ওইটার জন্য আসলে আমি মানে আমার মনে হচ্ছে যে আমার লাইফের একটা বিশাল বড় একটা পার্ট চলে গেছে আমার লাইফ থেকে। আর ভাইয়া ভাবি আমরা তিনজন একসাথে বেড়ে উঠছে আর কি। আপনারা সবাই জানেন ভাইয়া ভাবির বিয়েটা অনেক আর্লি এজে হয়েছে। সো অল অফ আস লাইক গ্রিউ আপ টুগেদার। এই জিনিসটা আসলে আমি মানে বলে এটা আমার ভাষার বোঝানোর মতো নাই, হোয়াট আই এম ফিলিং রাইট নাও। বাট এতটুকুই বলবো, আপনারা সবাই একটু দোয়া করবেন সবার জন্য, আমার ভাবির জন্য দোয়া করবেন, আমার ফ্যামিলির জন্য, ভাবির ফ্যামিলির জন্য সবার জন্য দোয়া করবেন। অভিযোগের বিষয়টা আমি যদি কথা বলতে চাই, আসলে টু বি ভেরি অনেস্ট, মিডিয়ার জিনিসপত্র নিয়ে আমি পার্টিকুলারলি কোনো কিছুটা কখনো মাথা ঘামাই না, টু বি ভেরি অনেস্ট। এই বিষয়গুলো, এই অভিযোগের বিষয়গুলো, ভাইয়া দেশে আসতেছে ইনশাল্লাহ, ভাইয়ার সাথে আপনারা কথা বলবেন। আই গেস আপনারা ক্লিয়ার একটা ভিশন পাবেন। এখানে এক একজনের মুখ থেকে এক কথা শুনলে না জিনিসটা মানে জগাখিচুড়ি হয়ে যাচ্ছে আর কি। আর মনোবল হতে হয় স্পার্জিত। জেরুসালেম 25 বছরের পথ চলায় নিরাপদে রাখার প্রত্যয়ে। রিজিককে আমি বলবো, অনেকে বলতেছে যে ভাইয়া মানা করছে অথবা আমার মা আটকা রাখছে, সামথিং লাইক দ্যাট। আমি এটা একটু ক্ল্যারিফাই করতে চাই। সেটা হচ্ছে যে রিজিকের বিষয়টাতে আমি এখানে কিছুটা বাধা দিছি। কেন আমি বলি, বিকজ রিজিক ওর মাকে যদি এই পরিস্থিতিতে দেখে, দ্য ফার্স্ট থিং হি উইল অ্যাস্ক ফর ইজ হিজ ফাদার। ভাইয়াকে ও খুঁজবে, যেটা ভাইয়া বর্তমানে প্রেজেন্ট নাই। আর আমি পার্টিকুলারলি চাচ্ছিলাম না রিজিক এরকম মিডিয়া একটা এক্সপোজারে আসুক, বিকজ ছেলেটা এত কম বয়সে এরকম একটা অ্যাক্সিডেন্টের মধ্যে দিয়ে যাচ্ছে। সো অবভিয়াসলি অলরেডি ট্রমাটিক একটা সিচুয়েশনের মধ্যে আসে আর কি। সো আই ডোন্ট থিঙ্ক এটা ওর জন্য বেনিফিশিয়াল হতো, ওর মেন্টাল হেলথের জন্য এটা বেনিফিশিয়াল হতো। যার কারণে রিজিক আমার সাথেই ছিল। ইটস নট যে আমি পালিয়ে গিয়েছিলাম। মানুষ বলতেছে আমার ফোন বন্ধ ছিল, রাতের পর রাত মানুষ আমাকে ফোন দিচ্ছে, আপনাদের সাংবাদিক থেকে আমার কাছে ফোন আসছে রাতের বেলা।
সো আমার ফোন ও কোনো কিছু অফ ছিল না, আমি বাসাতেই ছিলাম, রিজিক আমার সাথেই ছিল। এই জিনিসটা একটা রুমার ছড়াইছে আর কি। বাট আমি আজকে রিজিককে নিয়ে আসছি, রিজিকের সাথে রিজিকের নানা নানু এভরিওয়ান সবাই দেখা করছে, এভরিথিং ওয়াজ ফাইন, আলহামদুলিল্লাহ। সবার সাথে দেখা হচ্ছে, কোনো সমস্যা হয়নি। না 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 ইকরাপুর বাসায় ছিলাম না, আমাদের বাসায় ছিলাম, আমি আম্মু আমরা যে বাসায় থাকি। ভাবির বিষয়টা আমি যদি বলি, আমি মেইনলি মূলত আমি অফিসে ছিলাম সকালে, অফিস থেকে আমি জানতে আমার কাছে ফোন আসে যে একটু সমস্যা হয়েছে, এই একটু যোগাযোগ করে যাও যে ভাবি কোথায় আছে না আছে। আমাকে তখনও পুরোপুরি জানানো হয়নি যে ভাবির কন্ডিশন কি, অথবা অ্যাকচুয়ালি এরকম সুসাইডাল কোনো কিছু হয়েছে নাকি। তো আফটার দ্যাট আমি ওদের যে কেয়ারটেকার পিএস যারা আসে ওদের সাথে আমি ফোন দিয়ে যোগাযোগ করি যে তোমরা কোথায় আসছো, কাহিনী কি। তো ওরা জাস্ট বলছে যে আপনি ভাইয়া কুর্মিটোলা আসেন, তারপর দেখা যাক কী হয়। তো আমি কুর্মিটোলা যেতে যেতে বনানী থেকে ওরাও অ্যাট দ্যাট ভেরি মোমেন্ট ওরাও কুর্মিটোলা পৌঁছে যায়। দেন ওখানে যাওয়ার পরে দ্য রেস্ট ইজ হিস্ট্রি। আসলে আমার এখানে আই হ্যাভ নাথিং টু সে। যারা মিডিয়াতে আছে সবাই জানে আমি জাহের আলী ভাইয়ের ভাই। আমার মিডিয়া নিয়ে কখনো কোনো ইন্টারেস্ট ছিল না, এবং এই জিনিসগুলোতে নিয়ে আমার কখনো কোনো ধরনের মাথা ব্যথা ছিল না। তো আপনারা যদি আমাকে এই বিষয়ে কোনো কোয়েশ্চেন জিজ্ঞেস করেন, আমি সরি প্লিজ, আমি কিছু বলতে পারবো না। পোস্টমর্টমের রিপোর্টটা আমার কাছে আসেনি। কারণ আমি রিজিককে নিয়ে এখানে আসছি, তো সো আমার কাছে আসেনি। এটাও হয়তো বা ভাবির ফ্যামিলিদের কাছে আসে, এটা আমার হাতে এখন পর্যন্ত। আমি এখন পর্যন্ত টু বি ভেরি আমি কিছু শুনিনি। মৃত্যুর কারণ আমি যতটুকু মানে মুখে মুখে যতটুকু শুনেছি, আমি কী বলে রিপোর্টটা এখনও পাইনি। মুখে মুখে যতটুকু শুনেছি সেটা হচ্ছে যে এটা সুইসাইডাল একটা ইয়ে ছিল আর কি। জি, হ্যাঙ্গিংয়ের একটা বিষয় ছিল, আমি মুখে শুনছি এটা। আমি আই ডোন্ট নো দ্য অ্যাকচুয়াল রিপোর্ট, আমার অ্যাকচুয়াল রিপোর্টটা মাথায় নেই। আমি এতটুকু বলবো, ভাবি আর আমি মানে খুবই ক্লোজ ফ্রেন্ড ছিলাম বিগত 10-15 বছর ধরে। উই ওয়ার ভেরি গুড ফ্রেন্ডস। ইভেন আমার কোনো সাইকোলজির কোনো ইস্যু হলে আমি ভাবির সাথে শেয়ার করি, ভাবির কোনো কিছু ভাবি আমার সাথে শেয়ার করে। আই এম নট বিং বায়াসড, বাট ভাবির সাথে আমার বিগত কয়েক মাসে ভাবির সাথে এরকম কোনো কনভারসেশন আমার হয়নি। হয়েছে আমার ইস্যুস নিয়ে, বাট ভাবির ইস্যুস নিয়ে কোনো ধরনের কোনো কনভারসেশন ভাবির সাথে আমার হয়নি। আমি এতটুকুই জাস্ট জানি যে ভাইয়া শুটিংয়ে আছে, নেপালে শুটিংয়ে গিয়েছে। গতকালকে ওর শুটিং প্যাক আপ হয়ে গেছে, আমি যতটুকু শুনেছি। ও আজকে ঢাকা। আমার চাঁদ, তারা, নক্ষত্র, সূর্য, আমার চাঁদ তারা এত সুন্দর চেহারা আমার জীবনে আমি আর দেখি নাই। আমার সন্তানদের ছোটকালে সবাই কোলে করে নিয়ে যায় চকলেট, বিস্কিট, কলা। ফকির আসলেও ফকিরদের কোলে যাইত যায়া। আমার দেবরগর বন্ধু বান্ধব, আমার হাজব্যান্ডের বন্ধু বান্ধব, আমার ময়মনসিংহ সরপাড়া হসপিটালে তার 1992 সালে 15 অক্টোবর জন্মগ্রহণ করে। তখন আমি তার জন্মের 7 বছর ক্লাস 2 পর্যন্ত সে প্রি ক্যাডেট স্কুলে, 3-4 বছর 3 মাসে আমি তাকে স্কুলে ভর্তি করাইছি। সকালবেলা উঠে বলতো, আম্মু আমি এখন কার বাসায় যাব। পাড়ার ছেলেরা এসে তাকে কুলে করে নিয়ে অভ্যাস খারাপ করত। আমি বলতাম সকালবেলা উঠে, আম্মু আমি এখন কার বাসায় যাব। এরকম করতো প্রতিদিন। তারপর যখন সমস্ত পড়া মুখস্থ, A to Z মুখস্থ, সব লেখা মুখস্থ, সব কবিতা মুখস্থ। তারপরে চিন্তা করলাম ও তো মানুষের খালি বাসায় যাইতে চাবে। তখন ফেব্রুয়ারি লাস্টে আমি আমার মেয়েকে স্কুলে ভর্তি করাইছি। যারা ডিসেম্বরে ভর্তি করাইছে তারা জানালার দ্বারে দাঁড়ায় থাকছে। প্রথম দিন সব ভাবির আমাকে বলছে, আপনার এত ছোট বাবুকে আপনি রেখে কোথায় গেছিলেন? আমার বাসা ছিল কালীবাড়ি, হাঁটার রাস্তা 5 মিনিটের রাস্তা। আমি বলছি আমার মেয়ে সেদিনই যায় সমস্ত লেখা সুন্দর আর্ট করতো আমার মেয়ে। তখন সে আর্ট করে সবার আগে লেখা দিয়ে ম্যাডাম
ম্যাডাম সব ভাবিরা আমাকে ধরছে, আপনার ছোট মেয়েকে রেখে কোথায় গেছে। আমি বলছি আমার মেয়ে কখনোই ভয় পাবে না, আমার মেয়ে কখনো ভয় পায় না। আমি কোনো দিন স্কুলের বারান্দায় দাঁড়ায় থাকছি না। আমার মেয়ে সেদিন ড্রয়িং কইরা সব লেখা ম্যাডাম সবার আগে দিয়ে দিচ্ছে। ম্যাডাম যাওয়ার পরে বলতেছে আপনার মেয়ে মাশাআল্লাহ অনেক স্মার্ট, অনেক সুন্দর লেখা তার। তারপর ফার্স্ট টার্ম পরীক্ষা হইল, সে তখন সব পরীক্ষায় 100-তে 100, শুধু অঙ্ক পরীক্ষার মৌখিক 10 নাম্বার সে কি জানি ভুল করে ফেলল। সে ভুল কইরা আসছে। আমি জিজ্ঞেস করছি, বললাম আমি তো বলতে পারি নাই। তারপর রেজাল্ট হয়েছে, তার রুল হয়েছে 10, আর নাহলে 10 নাম্বারের জন্য তার রুল হইতো 1। তখন সে আমার হাতে ছাতা ছিল, ছাতা বাড়িতে আমি আমার বাসায় নিয়ে আসছিলাম। ওর চাচা ছিল, ওর চাচা দইরা কানলো, আমার বাস্তির তুমি মারছো। আমি বলছি ও কেন ভুল করলো, ও তো ভুল করার মতন মেয়ে না। সেই যে ভুল করছিল আর কোনোদিন 1 নাম্বার ভুল করে না, সে আর কোনোদিন 1 নাম্বার মৌখিক পরীক্ষায় ভুল করে না, লিখিত পরীক্ষায় ভুল করে না। 1 থেকে 5-এর ভিতরে তার মেরিট। এত আর্ট করতে পারতো, আর্ট করতো। তারপরে আমি ওখান থেকে ক্লাস 2 পর্যন্ত বৃত্তি পরীক্ষা দিয়ে আমি ভালুকা চলে আসি। ভালুকা আসা 3, 4, 5 পর্যন্ত পড়াইছি। ক্লাস 5-এ বৃত্তি পাইলো, আমার মেয়ে বৃত্তি পাইলো। সে ধানমন্ডি গার্লসে সরকারি স্কুলে চান্স পাইলো। 1 টাকাও আমার খরচ হইল না এই পর্যন্ত। যে ইকরা যে কিসের কারণে সে মারা গেছে, তবে তার বান্ধবী যারা আছেন তারা বলছেন যে এটা পরকে আমরা অনেকদিন থেকে জানি, একজন একরকম কথা বলছে। কিন্তু আসলে এই বিষয়টা নিয়ে যদি পূর্বে কোনো থানা জিডি হতো তাহলে বোঝা যেত যে না ওদের ভিতরে দ্বন্দ্ব আছে। কিন্তু এখন মৃত্যুর পরে অনেক রকম অনেক রকম কথা বলছে। তো আমরা যারা আছি অধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন, আমরা এই কথাটি আপনাদের মাধ্যমে জানতে পারছি এবং সোশ্যাল মিডিয়াতে জানতে পারছি। এটা জেনে আমরা এখানে আসছি। আমরা ইকরাদের এই বাড়িতে যেখানে ওনারা থাকে ওখানে আমরা আসছি। এসে আমরা দেখলাম যে বলছি যে পরকীয়ার কারণে। তো পরকীয়ার কারণে যদি এটা হয়ে থাকে তাহলে সুষ্ঠু তদন্ত অবশ্যই করবে। এবং পাশাপাশি আমরা অধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন আমরা মানবিক, কারণ সে আসলে এই বয়সে মৃত্যুবরণ করছে, আসলে শুধু দুঃখজনক একটা ব্যাপার। ইকরা নামের যে বোনটা মারা গিয়েছে, আমরা তার পরিবারকে সহযোগিতা করার জন্য মানবাধিকারের পক্ষ থেকে এখানে এসেছি। দেখেন আমরা এই ব্যাপারটা নিয়ে থানাতেও কথা বলেছি, আপনার যে এসআই ইনভেস্টিগেশনে আছে তাদের সঙ্গেও আমাদের কথা হয়েছে। এটা নিয়ে প্রশাসন খুব অ্যাক্টিভভাবে কাজ করছে। হ্যাঁ, প্রশাসনের এই কাজের ক্ষেত্রে কোনো প্রকার কোনো ত্রুটি নেই। তারাও চাচ্ছে যে আপনার ইকরা নামের যে বোনটা আমাদের মাঝে নাই, তার সঙ্গে যদি অন্যায় হয়ে থাকে সুষ্ঠু ইনভেস্টিগেশনের মাধ্যমে খুব দ্রুত সময় তারা তাকে আইনের আওতায় নেয়। এটাই আমরা কামনা করি। প্রশাসনকে আমরা ধন্যবাদ জানাই তাদের সহযোগিতার জন্য। আসলে একটা মহাপাপ। এই আত্মহত্যায় যদি কেউ মারা যায় তাহলে সেটা তার শাস্তি বেশি না, আপনার 1 বছরের সশ্রম কারাদণ্ড। আসলে মামলাটার একটা সুষ্ঠু তদন্তর দরকার। এখানে তো পরিবারের কেউ আগে থেকে জানতো না যে পরকীয়া সম্পর্ক, আর এই নিয়ে তো থানায় মারামারি হয়েছে কিনা তাও জানি না। থানায় কোনো জিডিও ওনারা কিন্তু পূর্বে করেনি। মৃত্যুর পরে জানা যাচ্ছে যে এটা পরকীয়ার কারণে এটা হয়েছে। তো যদি সুষ্ঠু তদন্ত করা যায় সকলে মিলে, আমরা অধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন থেকে আসছি। আমি সুপ্রিম কোর্ট লয়ার এবং অধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের আমি একজন আইনজীবী। তো আমরা যদি অধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন তাদের পাশে থাকি এবং সুষ্ঠু তদন্ত হয়,
এবং আমরা যদি এই বিষয়ে সহযোগিতা করি তা সুষ্ঠু একটা জিনিস বের হয়ে আসবে। আসলে কিছু পরকীয়ার কারণে সে কি এই কাজটা হয়েছে, নাকি সে নিজেই আত্মহত্যা করছে, এই কারণে সে মৃত্যুবরণ করেছে কিনা। আসলে অনেকে আছে না যে স্বামীকে সন্দেহ করে, একটা ব্যাপার আছে, এটা হয়তো সে মিডিয়ায় কাজ করে বা সে একজন অভিনেতা, সেই হিসেবে হয়তো এরকম কিছুটা হতে পারে, কিন্তু আসলে সুষ্ঠু তদন্তের দরকার। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। যে ইকরা যে কিসের কারণে সে মারা গেছে, তবে তার বান্ধবী যারা আছেন তারা বলছেন যে এটা পরকে আমরা অনেকদিন থেকে জানি, একজন একরকম কথা বলছে, কিন্তু আসলে এই বিষয়টা নিয়ে যদি পূর্বে কোনো থানায় জিডি হতো তাহলে বোঝা যেত যে না ওদের ভিতরে দ্বন্দ্ব আছে, কিন্তু এখন মৃত্যুর পরে অনেক রকম অনেক রকম কথা বলছে। তো আমরা যারা আছি মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন, আমরা এই কথাটি আপনাদের মাধ্যমে জানতে পারছি এবং সোশ্যাল মিডিয়াতে জানতে পারছি, এটা জেনে আমরা এখানে আসছি। আমরা ইকরাদের এই বাড়িতে যেখানে ওনারা থাকে ওখানে আমরা আসছি, এসে আমরা দেখলাম যে বলছি যে পরকীয়ার কারণে। তো পরকীয়ার কারণে যদি এটা হয়ে থাকে তাহলে সুষ্ঠু তদন্ত অবশ্যই করবে, এবং পাশাপাশি আমরা মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন আমরা মানবিক, কারণ সে আসলে এই বয়সে মৃত্যুবরণ করছে, আসলে শুধু দুঃখজনক একটা ব্যাপার, দুঃখজনক একটা শিশু সন্তান আছে, তারপরে হচ্ছে তার মৃত্যুর পর তার কোনো জানা যায়, ইকরার মৃত্যুর পরে জানা যায় ওনারা মানে কেউ অংশগ্রহণ করে নাই, এটা একটা অমানবিক একটা ব্যাপার। এই জন্য আসলে বিষয়টা আমাদের কাছে খুব খারাপ লাগতেছে। আপনারা কি বাসাটা ঘুরে দেখেছেন না, ঘটনাস্থলটা? আমরা ওইখানে আসলে পুলিশে করে দিয়েছে, তো এই জন্য আমরা ওইখানে ঢুকতে পারিনি। এটা পরিবারের সাথে কথা হয়েছে কিনা? হ্যাঁ, ইকরার পরিবারের সাথে আমাদের এখন কথা, তার চাচার সাথে কথা হয়েছে, আর তার বাবার সাথে আমাদের ফোনে কথা হয়েছে, উনি সামনের সপ্তাহে আসবে, আমরা তখন উনি আমাদেরকে ডাকবে। আর আমরাও চাচ্ছি যে, আমরাও সবাই চাচ্ছি আমাদের মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের হচ্ছে আমাদের পরিচালক তদন্ত, আমাদের যে ডিস্ট্রিক্টের উনি সভাপতি আছেন, মামলা আসলে আগে থেকে আমাদের সবার একটা ধারণা যে মামলা পূর্ব থেকেই মোটামুটি একটা মানে লেন্দি প্রসেস হয়। আসলে মামলা যদি সুষ্ঠু তদন্ত করে সুষ্ঠুভাবে প্রসেস করা যায় তাহলে মামলাটা কিন্তু সুষ্ঠুভাবে তাড়াতাড়ি শেষ হয়ে যায়, বেশি দিন লাগে না, হয়তো 1 বছর, হয়তো 2 বছর। কিন্তু আমরা আসলে কি করি, মামলায় আপনার পুলিশ প্রশাসন থেকে শুরু করে আপনার প্রথম তো শুরু হয় পুলিশি কার্যক্রম, সেখানেই মামলাটা কিন্তু শেষ হয়ে যায়। আর কোর্টে যখন যায় তখন মামলাটা বিচারিক কার্যক্রম শুরু হয়। তা কোর্টে যখন যায় তখন মামলাটা প্রথমে পুলিশের পর্যায়ে কিন্তু মামলাটা শেষ, আর যখন বিচারিক কার্যক্রমে যায় তখন তো মামলাটা হালকা একটু লেন্দি প্রসেস হয়। কিন্তু যদি সুষ্ঠু তদন্ত করে সুন্দরভাবে যদি এই মামলাটা যদি যে অফিসার তদন্তে আসছেন বা আমরা যারা পাশে আছি যদি সহযোগিতা করি, সুষ্ঠু তদন্ত করে যদি সত্যটা যদি মানে প্রতিষ্ঠিত করা যায় তাহলে মোটামুটি এটা দ্রুত সমাধান হয়ে যাবে আশা করি। সুরতহাল নিয়ে কথা হয়েছে কিনা, ময়নাতদন্তে কেমন না, দেখেছেন? আমরা এখনো আসলে ওই বিষয়ে এখনো যাইনি, কারণ আমরা তো আসলে খবর পেয়েই এইখানে চলে আসছি, উনি এবং এসে দেখে যে ওনাকে নিয়ে গেছে কবর দেওয়ার জন্য, যার জন্য আমরা এই বিষয়টা এখনো করতে পারিনি। তবে তদন্ত আয়ের সাথে আমাদের কথা হয়েছে, এই বিষয়টা